হ্যালো এভরিওয়ান, আজকে 22শে অগাস্ট গল সিটিতে আছি শ্রীলঙ্কার। আজকে আমার প্ল্যান হচ্ছে গল ফোর্ট ঘুরে দেখা। তার আগে অবশ্য আমি গল স্টেশনে গিয়ে আমার রিটার্ন টিকিটটা কাটবো, ট্রেনের টিকিট। কারণ আগামীকালকে আমি শ্রীলঙ্কা থেকে চলে যাচ্ছি। সো গল থেকে কলম্বোতে যাওয়ার যে ট্রেনের টিকিট সেটা কাটা এখনও বাকি আছে, সেটা কাটবো। আমি উবারে টুকটুক কল দিয়েছি, যেটা আমাদের দেশের সিএনজির মতো। সে হয়তো চলে এসেছে। ট্রেন স্টেশনে গেলাম একটু আগে, আগামীকালকের কলম্বো যাওয়ার টিকিট কাটার জন্য। 10:30টায় একটা ট্রেন ছিল ওদের, ওটা টিকিট কাটবো ভাবছিলাম। কিন্তু ওই ট্রেনে ফার্স্ট ক্লাস সিট নাই, এই জন্য তারা রিজার্ভেশন দেয় নাই, তারা অগ্রিম টিকিট দেয় নাই। তাদের এখানে নিয়ম হচ্ছে গিয়ে তারা শুধু ফার্স্ট ক্লাস যেই সিটগুলো সেগুলোতে তারা অগ্রিম টিকিট দেয়, বাকিগুলো হচ্ছে গিয়ে ট্রেন ছাড়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে স্টেশনে এসে কিনতে হয়। সো পরবর্তীতে অনলাইন থেকেই কিনলাম, কারণ আমি রিস্ক নিতে চাই না। আগামীকালকে আমার প্লেন রাতের বেলা, তো আমাকে শ্রীলঙ্কা থেকে বের হতে হবে। সো 7টা, 7:15 দিকে একটা ট্রেন ছিল সকালের, ওটাতে ফার্স্ট ক্লাস সিট ছিল, ওটা অগ্রিম নিয়ে নিছি। সো আমি এখন আছি গল ফোর্টে। এটা হচ্ছে একটা ডাচদের একটা ফোর্ট। তারা এখানে শাসন করছে এক সময়। পুরোপুরি আমি ইতিহাসটা পড়তে পারিনি, তবে মোটামুটি এরকমই। পিছনে হচ্ছে কি টাওয়ার, ওই সময় তারা এই টাওয়ারটা বিল্ড করেছিল। এবং এখানে আরও অনেক কিছু আছে। এটা একটা ছাদ, এটা দেখার কিছু নাই। এগুলো সব প্রাচীন আমলের নির্মাণ করা। ওদিকে ওদের মিউজিয়াম হাসপাতাল অনেক কিছু আছে, সবগুলো দেখতে হবে। আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। তবে আসার সময় এক বিদেশির সাথে পরিচয় হলো। সেই বিদেশি এখানে একা ভ্রমণ করতেছে। সো তাকে বললাম যে চলো আমরা একসাথে ঘুরি। সে রাজি হইলো। তো আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোন দেশের, সে বলতেছে সে ইসরায়েলের। ওকে, ইসরায়েলের কি আর করার। এটা হচ্ছে একটা ভিউ আর কি, মোটামুটি উপর থেকে এমনটা দেখা যায়। তো এখানে আসলে আপনারা হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গায় আসবেন। কোন দিকে আসবেন আমি জানি না। আমি হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসলাম, এখানে যে কামান টামান দেখা যায়। আর হচ্ছে এখানে একটা ম্যাপ আছে, এই পুরো ফোর্টটার একটা ম্যাপ, এই আর কি। এখন আমি ওই দিকে হাঁটবো, ওই দিকে রাস্তাটা দেখা যাচ্ছে কিনা জানি না। এই দিক দিয়ে হাঁটবো, হেঁটে হেঁটে দেখি কোন দিকে কোথায় যাওয়া যায়। এখান থেকে ভালো একটা সাগরের ভিউ দেখা যায়। যতক্ষণই হাঁটবেন ততক্ষণই একটা সাগরের ভিউ দেখতে পারবেন। এরকম হচ্ছে অবস্থা। আমরা এখনো হাঁটতেছি, দেখি সামনে কি আছে দেখাবো আপনাদের। দেখেন কি দেখলাম এখানে। এখানে একটা এটা যে কি আমি জানি না। এরকম এরকম অনেকগুলো আপনারা দেখতে পারবেন এখানে যখন হাঁটবেন। কয়েকটা বড়, কয়েকটা ছোট। তো সাবধানে হাঁটবেন, পাড়া টাড়া দিলে কামড় দেয় কিনা আমি জানি না। এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট, এখান থেকে সাগর দেখা যায় এরকম। অ্যান্ড এখানে অনেক মানুষ আছে। এখানে উঁচা একটা জায়গা, অনেক মানুষ এরকম দেখা যায়। আমি এখন আছি একটা ওয়াচ টাওয়ারের কাছে। এই যে ওয়াচ টাওয়ারটা কীভাবে দেখাই, এই যে হয়তো দেখতে পারতেছেন। এই ওয়াচ টাওয়ারটা বেশ পপুলার, তবে এটা বেশি আগের না, বেশি পুরনো না, এটা 100 বছর আগের। এই পুরো ফোর্টটা কিন্তু বানানো হয়েছে 1500, 1600 ওই সময়কার দিকে, 1500, 1600, 1700 এর মধ্যে। সো এই ওয়াচ টাওয়ারটা সেই তুলনায় অনেক নতুন। আপনারা আসলে এই ওয়াচ টাওয়ারটা দেখবেন, ভালো লাগবে। আমি একটা মিউজিয়ামে আসছি, এটা হচ্ছে গিয়ে কি বলে, মেরিন মিউজিয়াম আর কি। এখানে বিভিন্ন নৌকা টোকা দেখা যায়। এই ফোর্টটা বা এই এলাকাটা ডাচ, ব্রিটিশ এবং পর্তুগিজরা শাসন করছে। তো সেই আমলের কিছু বোটের ডিজাইন আর কি এখানে রাখা। এদিকে দেখেন বড় একটা বোট আছে। এগুলো আসলে শ্রীলঙ্কান ডিজাইন বোট না, এগুলো হচ্ছে যখন ডাচ, পর্তুগিজরা যখন শাসন করছে এই এলাকাটা, তখন তারা এই বোটগুলো ইউজ করে এখানে আসছে, বা এই বোটগুলো তারা ইউজ করতো। আমার মাথার উপর একটা তিমি মাছের কঙ্কাল, বেশ বড়। এই জাদুঘরটা এই ফোর্টের ভিতরেই অবস্থিত, তবে এটা খুবই ছোট, মানে একদমই ছোট। অল্প কয়েকটা জিনিস আছে, আর কিছুই নাই। সো খুব একটা অর্থিত না এটা। 550 রুপি টিকিট ক্রয় করে ঢুকতে হয়েছে, বাট খুদেই আসলে তেমন কিছুই দেখার নাই, একটা কঙ্কাল, কিছু বোট, এই আর কি। সো আমি এখন আসছি জঙ্গল বিচের কাছে, জঙ্গল বিচে যাচ্ছি আর কি।
তো আমার যে ওই যে ইসরায়েলের যার সাথে পরিচয় হয়েছিল তার বাইকে করে আসছি আর কি, দুজন একসাথে জঙ্গল বিচে যাব। সে বাইক রাখতে গেছে এখানে ভিতরে, বাইক রাখার পার্কিংয়ের জায়গা আছে, 250 রুপি পার ডে, পুরো দিনই রাখা যাবে চাইলে। আর এদিক দিয়ে একটা স্মল গেট আছে দেয়ার, এদিক দিয়ে একটা স্মল গেট আছে, ওখান দিয়ে হেঁটে হেঁটে আপনাকে বিচে যেতে হবে। এই জায়গাটা হচ্ছে পাহাড়ের উপর, জঙ্গল বিচে, এই জঙ্গলটা হচ্ছে পাহাড় অ্যাকচুয়ালি। সো হেঁটে হেঁটে এখন নিচের দিকে নামতে হবে। সো আমি এখন জঙ্গল বিচের দিকে যাচ্ছি, জঙ্গলটা ক্রস করতেছি। জঙ্গলটা আসলে মানে অল্প একটুই ক্রস করতে হবে, কিন্তু মোটামুটি একটা ট্রেকিংয়ের একটা ফিল এখানে পাওয়া যায়। সো গভীর জঙ্গল এবং পাশে সমুদ্রের শব্দ শোনা যাচ্ছে, সমুদ্র কাছেই। খারাপ হবে না, আপনারা যদি এখানে আসেন ভালোই লাগবে আশা করি। দেখি জঙ্গল বিচটা কেমন, বিচটা দেখাবো আপনাদের। পাহাড় দিয়ে আসার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। এই যে কিছু জায়গায় সিঁড়ি দেওয়া আছে, বেশিরভাগ জায়গাতে সিঁড়ি নাই, এরকম বড় বড় পাথর আছে, পাথরের উপর দিয়ে আসতে হবে। সো অনেক উপরে ছিলাম আমরা, পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে নামতে নামতে বেশ খানিকটা কষ্ট হয়েছে, হাঁপায়ও গেছি নামতে নামতে। এখন আমরা বিচের কাছে চলে আসছি, এই যে বিচ এখানেই। সো আমি এখন আছি জঙ্গল বিচে, আমি আর আমার ফ্রেন্ড বসে আছি। দিস ইজ মাই ফ্রেন্ড ফ্রম ইসরায়েল অ্যান্ড আমরা এখন বসে এনজয় করতেছি এই টাইমটা। সামনে কি আছে আপনাদেরকে দেখাই। বিচটা খুবই ছোট, এখানে একটা ছোট রেস্টুরেন্টের মতো আছে, রেস্টুরেন্ট অ্যান্ড বার, অ্যান্ড অল্প একটু জায়গায় এই বিচটা। এই জাস্ট এতটুকু, জাস্ট অল্প 100 মিটার মেবি। বসে বসে এই সমুদ্রের ঢেউ দেখা, কিন্তু এই পানিটা খুব একটা পরিষ্কার না, এই পানিটা একটু মানে বালু বালু বেশি যা দেখতেছি। সো মেবি এখানে গোসল করার জন্য এই বীজটা বেশি ভালো হবে না, বাট পিছনে জঙ্গল আছে, যদি পিছনে জঙ্গল নিয়ে বীচ দেখতে চান তাহলে আসলে আসতে পারেন। যারা জঙ্গল বিচে আসবেন তারা মনে রাখবেন যে এখানে নামাটা যত, পাহাড় থেকে বিচ পর্যন্ত নামাটা যত আনন্দদায়ক, যত মজা, উঠে আসাটা আসলে ততটাই কষ্টকর। অনেক নিচ এবং অনেক খারাপ পাহাড়, তো অনেক নিচে থেকে অনেক উপরে উঠতে হয়, তো খবর হয়ে যাবে আর কি উঠতে গেলে। আমার মোটামুটি 2 কান বন্ধ হয়ে গেছে, কেন জানি না, উঠতে উঠতে। এই আর কি, যারা জঙ্গল বিচে যাবেন বুঝা যায় যে আপনার আসলে উঠে আসার দম আছে নাকি। আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। জঙ্গল বিচের পরে আমি এবং আমার সাথে যে ছিল আমরা দুজন একসাথে লাঞ্চ করলাম এবং বিভিন্ন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বললাম, বিশেষ করে তার দেশ যেই যুদ্ধে আছে বর্তমানে সেই যুদ্ধ নিয়ে কথা বললাম। এই যুদ্ধে সে তার সেনাবাহিনীতে 6 মাস সময় দিয়েছে। সো কথাবার্তাগুলো অনেক ইন্টারেস্টিং ছিল। যাই হোক, আগামীকালকে আমি শ্রীলঙ্কা থেকে চলে যাচ্ছি। সো আজকে এখন এই রাতটা আমার বিশ্রামের খুব দরকার। আগামীকাল সকাল 6টা বা 6:30টার দিকে আমি রুম ছেড়ে দিব। তো দেখা হবে আগামীকাল, বাই।